मीरगंजेर धारे रास्तार पाशे अनेक पुरोनो एक जेल छिलो। पुरोनो दिने ओई जेले दागी आसामीदेर राखा हतो। 2001 साले ओई जेल के सेंट्रल जेले बदले देওয়া হয়। कखनो कखनो ओई जेले अद्भुत सब घटना घटतो। মন্ত্রীমশাই, একটা খারাপ খবর আছে। আপনার লোক উদয় সিং জেলের মধ্যে মারা যায়, আর ব্যাপারটা বেশ রহস্যময়। এটা তো একেবারে ঠিক হয়নি। উদয় সিং আমার ডান হাত ছিল। খবরে শোনা যাচ্ছে জেলের মধ্যে ভূত ওকে মেরে ফেলেছে। কি ফালতু কথা বলছো? मीरगंज कस्बातेई कालिया और बंटी नामेर दुजन अपराधी बास करत। ओरा टाका लुटार जोन्नो प्रायई लोकेदेर बाड़ीते ढुके पड़तो। आज ओरा गोपीनाथेर बाड़ीते डाकाती करार कथा भावे। आज डाकाती करते कोथाय जाচ্ছি? আজকে গোপীনাথের বাড়িতে ঢুকে চুরি করা যাক। গ্রামের সবথেকে বড় স্বর্ণকার, ওর কাছে অনেক মাল আছে। এত বড় একজন মানুষের বাড়ি ডাকাতি করা ঠিক হবে না বোধহয়। কোনো ছোটখাটো লোকের বাড়িতে গেলে হয় না? আরে তুই এত চিন্তা করছিস কেন? আমাদের মাথার উপর এত বড় মন্ত্রীর হাত আছে, কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। বাড়িতে যত সোনা দানা আছে আমাদের কাছে নিয়ে এসো। कालिया और बंटी गोपीनाथेर सब टाका लुटे नेय। तारपर तादेर लक्ष्य पड़े गोपीनाथेर बउएर गयनार ओपर। এই তোর গলার হারটাও আমাদের দে। তোমাদের টাকা চাই নিয়ে যাও, কিন্তু কিন্তু আমার বউয়ের গয়না এ তোমরা ছেড়ে দাও। गोपीनाथ बंटीर साथे तर्क शुरू करे। बंटी गुली चालाय और गोपीनाथ मारा जाए। कालिया और बंटी खूनेर अपराधे पुलिशेर हाथे धरा पड़े जाए। ইন্সপেক্টর, ব্যাস আমাদের একটা ফোন করতে দে। মন্ত্রী মশাই আমাদের বাঁচান, না হলে পরের ভোটে আপনার হয়ে কে কাজ করবে বলুন? শুধু চুরি করলে ছাড়িয়ে আনতাম, কিন্তু এত বড় ব্যবসায়ীকে তোমরা খুন করেছো। তাই কিছুদিন চুপচাপ জেলের মধ্যে থাকো। চিন্তা করো না, আমি তোমাদের দুজনকে ছাড়াবার ব্যবস্থা করছি। बंटी और कालिया बुझते पारलो जे जेलेर परिवेश खूब एकटा भालो नय। ओखाने प्राय कयेदी पागल हये जाय और देयाले निजेर माथा फाटाते थाके। एकदिन बंटी जखन टयलेटे गेल तखन टयलेटेर भेतर थेके एकटा हाथ बेरिये एलो और सेई हाथ पा धरे टयलेट सीटेर भेतरे टानते लागलो। বাঁচাও বাঁচাও! बंटी देयालेर पाशे गिये चुपचाप बसे पड़ल और हाँपते शुरू करे। तखनई देयालेर मध्य थेके दुटो हाथ बेरिये एलो और बंटीर गला टिपे धरल। হবলদার বাবু, আমার বন্ধুকে বাঁচাও! কে হলো রে? এত চিৎকার করছিস কেন? কোনো ভূত আমাকে পিছু নিয়েছে। আমাদের এখান থেকে অন্য কোথাও শিফট করিয়ে দাও। মুখ বন্ধ করে ঘুমিয়ে পড় আর আমাকেও ঘুমাতে দে, নাইলে লাঠি দিয়ে খুব মারবো বলে দিলাম। कालिया चित्कार करते थाके, किन्तु हाबिलदार ओर कोनो कथा शोने ना और घुमिए पड़े गिये। মনে হচ্ছে বেঁচে গেছি। পরের দিন সকালে মন্ত্রী মহাশয়ের লোক মন্ত্রীকে বলল, মন্ত্রী মশাই, জগন আর কালিয়া মারা গেছে। কি বললে? ওই জেলের মধ্যে কি হচ্ছে বলো তো? ওখানে জেলারকে ডেকে আনো। পরের দিন জেলার মন্ত্রীর কাছে আসে। তোমার জেলে কি আছে বলো তো? ঠিক বলতে পারবো না স্যার। কয়েদিরা বলে যে জেলের মধ্যে কোনো ভূত থাকে, আর কিছু কয়েদি বলে একটা ভূত নয় বেশ কয়েকটা ভূত থাকে। জানি না এরা ফালতু কথা বলে নাকি সত্যি বলে। প্রথমে আমিও ব্যাপারটাকে গুরুত্ব দিইনি, কিন্তু এখন মামলা খারাপের দিকে যাচ্ছে। তুমি একটা কাজ করো, বেশ বদলে একটা কয়েদির বেশ নাও আর কিছুদিন জেলের মধ্যে কয়েদির মতো থাকো, তবেই কিছু জানা সম্ভব হবে। জেলার কয়েদির জামা পরে নেয়। দুজন কয়েদির সাথে জেলের এক পাশে থাকতে শুরু করে। একদিন যখন জেলার ঘুমিয়ে পড়ে তখন ভয়ঙ্করভাবে একটা হাত বালিশ দিয়ে জেলারের মুখ টিপে ধরে।
জেলার পুরো শক্তি দিয়ে বালিশ সরিয়ে দেয়। উনি দেখেন যে বাকি দুজন কয়েদি ঘুমিয়ে রয়েছে। এই ওঠ, তোমাদের মধ্যে কে আমার মুখ চেপে ধরেছিল? আমি তো ঘুমাচ্ছিলাম স্যার। আপনি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছেন। জেলার অন্য রুমে চলে যায়, যেখানে উনি ছাড়া আর কেউ ছিল না। জেলের দেয়াল থেকে একটা ভূত বেরিয়ে আসে আর জেলারের গলা টিপে উঁচু করে ধরে। জেলারের দম প্রায় বন্ধ হয়ে আসে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি কে? তুমি ছাড়ো আমাকে, বলো কি চাও? দেবপ্রকাশ শর্মার নাম নিশ্চয়ই শুনেছিস। হ্যাঁ শুনেছি। আমি সেই দেবপ্রকাশ শর্মার আত্মা, যাকে তুই ওই দুরাচারী মন্ত্রীর কথায় জেলের দেওয়াল থেকে ফেলে মেরে ফেলেছিলি, আর মিডিয়াকে বলেছিলি যে আমি আত্মহত্যা করেছি। ভূত জেলারের গলা টিপে মেরে ফেলে দেয়। বাইরের লোকের এই পুরনো জেলের ব্যাপারে আজও কিছু জানতে পারেনি। অপরাধীরা ওই ভুতুড়ে জেলে যেতে আজও ভয় পায়। এখান থেকে শুরু হয় 12 বিঘার সীমানা। কথায় বলে 12 বিঘাতে কখনো কোনো অপরাধ হয় না, কারণ 12 বিঘাকে রক্ষা করে ইন্সপেক্টর দুর্গার ভূত, যে অপরাধীদের একেবারেই ছাড়ে না। গুন্ডা ভূতকে দেখে থরথর করে কাঁপতে থাকে। ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। তোকে ক্ষমা করে দেব যাতে তুই কোনো মানুষের গলা কেটে দিতে পারিস? আমাকে টাকা দেওয়া হয়েছিল, আমি আমার নিজের পরিবারের জন্য এসব কিছু করে থাকি। এতদিন তুই যত লোককে খুন করেছিস, ওদের সবারও পরিবার আছে। ইন্সপেক্টর দুর্গার ভূত ওই গুন্ডার পা ধরে টানতে টানতে নিয়ে যায় আর ওই গুন্ডাকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দেয়। এটা আমার এলাকা, এখানে কোনো অপরাধী বেঁচে থাকতে পারবে না। এ হলো মুংলু, যে খুবই কুখ্যাত ডাকাত। হাইওয়েতে চলন্ত গাড়ি থামিয়ে ও লুটে নিয়ে লোকেদের মেরে ফেলে। এটাই হলো মুংলু স্টাইল। আর যাদের মুংলু মেরে ফেলতো তাদের গাড়ির ওপর ও নিজের নাম লিখে দিত। কে জানে কবে এই মংলু ধরা পড়বে। আজকাল এই মংলু নামের গুন্ডার এত বাড় বেড়েছে না, যে লোকেরা রাত্রে হাইওয়ে দিয়ে যাওয়াই বন্ধ করে দিয়েছে। একদিন ওই মংলু না নিশ্চয়ই ধরা পড়বে। আর হয়তো মানুষের দেওয়া অভিশাপই ছিল যে মংলু কোনো কারণে ঘটনাক্রমে 12 বিঘাতে চলে আসে। মংলু ভেবে নিয়েছিল যে ওর পরের শিকার এখানে হাইওয়ের ওপরেই করবে। আরো রাত হবার অপেক্ষায় থাকতে লাগলো। রাত হয়ে গেল, মংলু গাড়ির সামনে যাবে, তখন ওকে ইন্সপেক্টর দুর্গার ভূত শূন্যে তুলে নিয়ে গেল। যে গাড়িটাকে ও হামলা করতে চলেছিল সেই গাড়িটা ওখান থেকে সাবধানে চলে গেল। আমাকে নিচে নামাও, কেউ আমাকে নিচে নামাও। ইন্সপেক্টরের ভূত ওর সামনে চলে এলো। দুর্গাকে দেখে মংলুর চোখ ছানা বড়া হয়ে গেল। ভূত মংলুকে মাটিতে ফেলে দিল। কি হলো রে? তোর শিকার তো চলে গেল, এখনো পর্যন্ত তুই কাউকে মারতে ছাড়িসনি, এবার কি হবে? মংলু ওখান থেকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল। আমি তো শুনেছিলাম যে তুই কোনো পুলিশকে ভয় পাস না। হয়তো ভুল শুনেছিলাম, তুই তো ভিতর ডিম।
দুর্গা মঙ্গলোর একেবারে কাছে চলে এলো। দুর্গা মঙ্গলোর চুলের মুঠি ধরে এক গাছ থেকে অন্য গাছে আছড়াতে লাগলো। তুমি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। এইভাবে কত লোক তোর কাছে ক্ষমা চেয়েছিল, কিন্তু তুই কাউকে ছাড়িসনি, আর আমি তোকে কিভাবে ছাড়বো? ভূতনি মঙ্গলুর ঘাড় মটকে দিল, আর মঙ্গলুর কান আর নাক দিয়ে রক্ত বের হতে লাগলো। ওই রক্ত দিয়ে দুর্গা মাটির ওপর মঙ্গলুর নাম লিখে দিল, আর ওই নামটাকে কেটে দিল। মঙ্গলুর খেলা শেষ। এই খবর যখন বিবেক নামের এক জার্নালিস্ট শুনল, সে তো বিশ্বাসই করতে পারল না। কি রে ভাই, তুইও ভূত প্রেত আছে নাকি? তুই বিশ্বাস করছিস না তো? তাহলে নিজে একবার বারাবিঘাতে গিয়ে সব দেখে আয়। ও সোজা বারাবিগার পুলিশ স্টেশনে গেল, আর ওখানে গিয়ে এক হাবিলদারকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। ম্যাডামের ভূত আমি নিজে চোখে দেখেছি, আমি ছাড়া অন্য লোকেরাও দেখেছে। ওর ব্যাপারে আমাকে কে বলতে পারে? ইন্সপেক্টর অবিনাশ ওনার জুনিয়র ছিলেন, উনি এসব বলতে পারবেন। ঠিক আছে। এবার বিবেক ইন্সপেক্টর অবিনাশের কাছে গেল। স্যার, আপনিও মনে করেন যে ইন্সপেক্টর দুর্গা ভূত সেজে অপরাধীকে সাজা দিচ্ছে? আমার মনে হয় না, আমার বিশ্বাস আছে, কারণ আমি নিজে ওনার আন্ডারে কয়েক বছর কাজ করেছি। ঠিক আছে স্যার, কিন্তু এরকম কেন? যে সময় ম্যাডাম বারাবিঘাতে ডিউটি করতে এসেছিলেন, উনি প্রতিজ্ঞা করেছিলেন যে উনি বারাবিঘাকে অপরাধ মুক্ত করেই ক্ষান্ত হবেন। ওই সময় বারাবিঘাতে দিনে দুপুরে ছিনতাই হতো, কিন্তু ম্যাডাম জয়েন করতেই ওই অপরাধীদের ভালোভাবে ধুলাই শুরু করেন। ম্যাডামের জুতোর আওয়াজ শুনেই অপরাধী পালিয়ে যেত। উনি নিজের নামের মতো দুর্গার রূপ ছিলেন। উনি এখানে আসার পর বারাবিঘাতে অপরাধের হার কমে যায়, আর এই সব থেকে বেশি লোকসান হয় এমএলএ ইয়াদবের। ইয়াদব ম্যাডামকে কয়েকবার হুমকিও দিয়েছিল। হুমকি তোর মতো শয়তান লোক দেয়, শুধরে যা, নইলে তোর সব তেল আমি বার করে দেব এই বারাবিগার বাজারে। এই অপমান এমএলএ ইয়াদব সহ্য করতে পারেননি। ও ম্যাডামকে শিক্ষা দিতে ম্যাডামের জিপের নিচে বোম সেট করে। কিছু দূর জিপ যাওয়ার পর এই আওয়াজটা কিসের? ম্যাডাম গাড়ির নিচে গিয়ে দেখেন ওনার গাড়ির নিচে একটা বোম ছিল, কিন্তু উনি থামলেন না, উনি গাড়ি চালাতে থাকলেন। উনি গাড়িকে একটা পাহাড়ের উপর নিয়ে গেলেন, কিন্তু উনি গাড়ি থেকে জাম্প করার আগেই বোম ব্লাস্ট হয়ে যায়, আর ম্যাডামের মৃত্যু হয়ে যায়। এদিকে এমএলএ ইয়াদব জয়ের আনন্দে মাতোয়ারা হয়েছিল। আমাকে বলতো আমার তেল বের করে ছাড়বে, এবার দেখ কাল ওর লাশ বেরোবে সমস্ত মানুষের সামনে দিয়ে। কিন্তু যাদব জানতো না ম্যাডাম ফিরে আসবেনই। ম্যাডাম ভূত সেজে ফিরে আসেন। হঠাৎ করে ইয়াদব আর তার লোকেরা জুতোর আওয়াজ শুনতে পায়। দাদা, এ তো ওই ইন্সপেক্টরের ওই জুতোর আওয়াজ। মনে হচ্ছে তো চড়ে গেছে, ও তো মারা গেছে, আমি নিজে ওকে মেরেছি। ম্যাডামের ভূত জোরে জোরে হাসতে হাসতে ইয়াদবের কাছে যায়। ভূত ভূত ভূত। ওই রাতে ম্যাডাম, এমএলএ যাদব আরো সমস্ত ছেলেদের ফাঁসি লাগিয়ে মেরে ফেলে। আর ব্যাস, তখন থেকে ম্যাডাম ভূত হয়ে এই বারাবিঘাকে রক্ষা করছে। উনি যদি মারা যেয়ে থাকেন তাহলে ওনার আত্মা কেন শান্তি পায়নি? কারণ ওনার প্রতিজ্ঞা পূরণ হয়নি এখনো। উনি বারাবিঘাকে অপরাধ মুক্ত করতে চেয়েছিলেন,
আর আমার পুরো বিশ্বাস আছে উনি এটা নিশ্চয়ই করবেন। স্যার, আপনি কেন বিশ্বাস করেন যে ইন্সপেক্টর দুর্গা ভূত হয়ে গেছেন? আপনি কখনো ভূত দেখেছেন নাকি? ওই কেবিন দেখতে পাচ্ছ? ওটা ম্যাডামের কেবিন। প্রতিদিন রাত্রে উনি এখানে আসেন। বিশ্বাস যদি না হয় তাহলে নিজের চোখে দেখে যাও। বিবেক অবিনাশীর কথায় কোনো রকমে বিশ্বাস করল না। ও ওখানে বেঞ্চের ওপর বসে রইল। রাত হলো, বাইরে শেয়াল ডাকতে লাগলো। তারপর হঠাৎ করে থানার দরজাটা খুলে গেল। রুমে বসে থাকা সবাই ম্যাডামকে স্যালুট করলো। বিবেক চমকে উঠল, কারণ ও কাউকে দেখতে পাচ্ছিল না, কিন্তু জুতোর আওয়াজ শুনতে পাচ্ছিল। বিবেক দেখল ওই জুতোর আওয়াজ কেবিন পর্যন্ত গেল, আর কেবিনের দরজাটা খুলে গেল, কিন্তু ওখানে কেউ ছিল না। এই কি হলো? তোমার তো বিশ্বাস হচ্ছিল না, হ্যাঁ? বিবেক কিছুই বুঝতে পারছিল না। ও ভাবতেই পারছিল না যে এসব সত্যি না স্বপ্ন।